হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসডিএম একাডেমি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা আলোচনা করছি ক্লাস 9 ইতিহাসের ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। এই অধ্যায়ের আগে অনেকগুলো ক্লাস তোমাদের করিয়েছি, সেটা তোমরা প্লে লিস্টে চলে যাবে, সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবে। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, অবশ্যই তোমরা সেখানে তোমাদের সমস্যার কথা জানাবে, নিশ্চয়ই হেল্প করার চেষ্টা করব। দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল কত 1939 থেকে 1945, 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, বা এটাকে বলা হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ WW2। এবারে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কিছু কারণ ছিল, সেই কারণের ক্লাসটা তোমাদের আমি আগের ক্লাসে করিয়েছি, সেটা তোমরা প্লে লিস্টে চলে যাবে, সেখানে পেয়ে যাবে। দেখো মহাদেব, তুমি বসে পড়ো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ দীর্ঘ প্রায় 6 বছর ধরে হয়েছিল। ক বছর ধরে? 6 বছর, 1939 থেকে 1945। এবারে একটা যুদ্ধ যখন হয় তার তো কোনো না ক্ষতি তো থাকবেই। তাই কোনো যুদ্ধ কখনো কিন্তু যে ক্ষতি করবে না এমন নয়। প্রত্যেকটা যুদ্ধই কিন্তু মানুষের জীবনে দুঃখ, কষ্ট এবং অর্থনৈতিক অবক্ষয় নিয়ে আসতে পারে। ঠিক একইভাবে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আচ্ছা এই বেরিয়ে এসো, তুমি বেরিয়ে এসো, এখানে সামনে চলে এসো। যারা মনে করছো গল্প করবো তাদেরকে কিন্তু আমি সামনে নিয়ে আসবো, তাদেরকেই বলতে হবে পড়াটা। দেখো সামনে এগিয়ে ঠিক হয়ে বসো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব সারা পৃথিবীতে পড়েছিল। রাজনীতি, অর্থনীতি, সমাজ প্রভৃতি ক্ষেত্রে এই যুদ্ধের প্রভাব ব্যাপক রয়েছে। উইনস্টন চার্চিল, ইনি কে ছিলেন? একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব ছিল ভয়াবহ, সর্বব্যাপী এবং ধ্বংসাত্মক। অর্থাৎ এই যুদ্ধের প্রভাব ছিল সারা পৃথিবীব্যাপী, একটা সর্বাত্মক রূপ নিয়েছিল এবং সারা পৃথিবীতেই ক্ষতি হয়েছিল। এশিয়া, আফ্রিকা, ইউরোপ প্রভৃতি দেশের মানে প্রভৃতি মহাদেশের যে বিভিন্ন দেশগুলো রয়েছে, সেই দেশগুলো কিন্তু ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। 1 নম্বর পয়েন্ট দেখো, এই যুদ্ধের প্রভাবে কি হয়েছিল? যুদ্ধকালীন যে মৈত্রী, সেই মৈত্রীর অবসান ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাম্যবাদী আদর্শে বিশ্বাসী সোভিয়েত রাশিয়া, তার বিপরীতধর্মী আদর্শে বিশ্বাসী মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে মিত্রতা করেছিল। কিন্তু যুদ্ধোত্তর কালে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র পরস্পর বিরোধী রাষ্ট্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। মানে যুদ্ধের আগে তারা কি হয়েছিল? একজোট ছিল, মানে একটা বন্ধুত্ব করেছিল, একটা সম্পর্ক করেছিল, রিলেশন গড়ে তুলেছিল। কিন্তু যেই যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, তখন সারা পৃথিবীতে দুটো মহাশক্তিধর দুটো দেশের উদ্ভব ঘটছে। সেই দুটো দেশের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট। তাহলে যুদ্ধকালীন মৈত্রীর অবসান ঘটছে। নেক্সট পয়েন্ট, ঠান্ডা লড়াই। এই ঠান্ডা লড়াইটা কি? ঠান্ডা লড়াই হচ্ছে কোল্ড ওয়ার। অর্থাৎ দেখবে তোমাদের অনেক বন্ধু, তোমরা যারা স্কুলে পড়াশোনা করো বা তোমাদের অনেক সহপাঠী রয়েছে, বা গ্রাম বাংলায় অনেক সময় আমরা দেখতে পাই যে দুজন ব্যক্তির মধ্যে অনেক সময় মন কষাকষি চলে। এ হয়তো ওকে পছন্দ করে না, বা ও হয়তো ওকে পছন্দ করে না। কিন্তু পছন্দ না করলেও যখনই দুজনে দেখা হয়, তখন কিন্তু বলে, ভাই ভালো আছিস? তো বলে, হ্যাঁ ভাই ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। কিন্তু পরেক্ষণেই তারা যখনই তার সম্মুখ থেকে চলে যায়, তখনই একে অপরকে সমালোচনা করতে থাকে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। ঠিক ঠান্ডা লড়াইটাও ঠিক তেমন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটো মহাশক্তিধর জোট, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট, অপরদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট। এই দুটি জোটের মধ্যে সরাসরি কোনো WW না হলেও একটা যুদ্ধের আবহ বা ঠান্ডা যুদ্ধের বা মন কষাকষি তৈরি হয়, সেটাকেই বলা হয় ঠান্ডা লড়াই। তাহলে কোন যুদ্ধের পর ঠান্ডা লড়াইয়ের উদ্ভব হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। কোন দুটি দেশের মধ্যে ঠান্ডা লড়াই হয়েছিল? তাদের আদর্শ কি ছিল? মার্কিন রাশিয়ার নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট আর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট। ফাইন। এবার দেখো, পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র আতঙ্কিত হয়ে পড়ে। কার ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে? সোভিয়েত রাশিয়ার ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তখন তো তুমি ধরো তোমাকে কেউ আক্রমণ করতে আসবে, তুই খবরটা তুমি আগে পেয়ে যাচ্ছ, তখন তো তুমি আতঙ্কিত হয়ে পড়বেই। তখন তুমি তার মোকাবিলা করার জন্য কি তৈরি করবে? একটা মানে ব্যবস্থা নেবে বা স্টেপ নেবে, বা প্রতিরোধ গড়ে তুলবে। ঠিক তেমনই মার্কিন যুক্তরাষ্ট্র কি নীতি নিয়েছিল? ট্রুম্যান নীতি নিয়েছিল। আর একটা পরিকল্পনা নিয়েছিল, সেটা হচ্ছে মার্শাল পরিকল্পনা। তাহলে প্রথম প্রভাব কে পেলাম আমরা? বিভিন্ন যে শক্তি সম্য নীতি, তার অবসান ঘটছে। নেক্সট পয়েন্ট কি পেলাম আমরা? ঠান্ডা লড়াই। নেক্সট, শক্তি সাম্য প্রতিষ্ঠা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রধান দুটি জোট কারা ছিল? হ্যাঁ, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল দুটি শক্তি জোটের মধ্যে, একটা অক্ষ শক্তি, একটা হচ্ছে মিত্র শক্তি। অক্ষ শক্তির মধ্যে ছিল জাজাই, আর মিত্র শক্তি
জোটের মধ্যে ছিল আফ্রাই। অক্ষ শক্তি মানে হচ্ছে যা যাই মানে কি, যা থেকে জার্মানি, যা থেকে জাপান, হর্ষই থেকে ইতালি। আর আফ্রাই মানে কি, আ থেকে আমেরিকা, ফ থেকে ফ্রান্স, র থেকে রাশিয়া, আর হর্ষই থেকে ইতালি। অর্থাৎ এই অক্ষ শক্তি এবং ইংল্যান্ড, এই দুটি জোটের মধ্যে শুরু হয়েছিল কোন যুদ্ধ? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীব্যাপী একটা শক্তি সাম্য প্রতিষ্ঠার একটা উদ্যোগ নেওয়া হয়। দেখো হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, এটা ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, প্রভৃতি দেশ রাশিয়ার সহযোগিতায় নিজেদের ক্ষমতা অক্ষুণ্ণ রাখে। যদিও সোভিয়েত রাশিয়া এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, ফিনল্যান্ড ও পোল্যান্ডের কিছু অংশ পুনরুদ্ধার করে। এইভাবে বাল্টিক সাগর থেকে ইজিয়ান সাগর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে রাশিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। তাহলে কোন কোন অঞ্চলে রাশিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হয় বলো? এই এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, ফিনল্যান্ড প্রভৃতি অঞ্চলে রাশিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে তাহলে এই সমস্ত অঞ্চলে কেউ ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল? রাশিয়া। তাহলে আর আমেরিকা কি, এই মার্কিন যুক্তরাষ্ট্র কি চুপ করে থাকবে? কি করবে? সেও ক্ষমতা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। সে কি করছে? অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিস ও তুরস্ককে আর্থিক সাহায্য দিয়ে নিজেদের পক্ষে নিয়ে আসে। মানে তুরস্ক ইউরোপের একমাত্র একটা মানে অন্যতম শক্তিধর দেশ হচ্ছে কি? তুরস্ক। তুরস্ককে কার পক্ষে নিয়ে আসে? মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে। ফাইন, বুঝতে পেরেছ? এবং ফলে সারা পৃথিবী তৈরি একটা শক্তি সাম্য। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা কি পেয়েছিলাম? যুদ্ধকালীন মৈত্রীর অবসান। নেক্সট পয়েন্ট পেলাম ঠান্ডা লড়াই। আর থার্ড পয়েন্ট পেলাম শক্তি সাম্য প্রতিষ্ঠা। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে দেশ ছিল মূলত ইংল্যান্ড, ফ্রান্স, মানে ইউরোপের বিভিন্ন দেশগুলো পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ প্রতিষ্ঠা করে রেখেছিল। মানে উপনিবেশ মানে কি বলতে বোঝায়? সুদিপুটে এসো আর সাগনিক, এই সুদিপুটে এসো আর তুমি উঠে এসো, তাদের লেটস গো। যেমন তোমরা এখানে, আমি দুজনকে এখানে দেখানোর চেষ্টা করছি, আমার দুজন ছাত্র, যেমন একটু কি একটু শক্তি কম এর গায়ে, আবার সুদীপকে দেখে মনে হচ্ছে কি খুব শক্তিশালী, তাই তো? তো আমি যেটা তোমাদের বোঝানোর জন্য নিয়ে এসছি এদেরকে উপনিবেশ বোঝানোর জন্য নিয়ে এসছি, আর ঔপনিবেশিক শক্তি বোঝানোর জন্য নিয়ে এসছি। এ ধরো ঔপনিবেশিক শক্তি মানে শক্তিশালী, একে যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণ করতে পারে। আর এ হচ্ছে, যদি একটু সরে এসো, আর এ হচ্ছে উপনিবেশ। এ শক্তিশালী। তাহলে যখন কোনো শক্তিশালী রাষ্ট্র কোনো দুর্বল রাষ্ট্রের উপর ক্ষমতা প্রতিষ্ঠা করে সেই দুর্বল রাষ্ট্রটাকে পরিচালনা করতে থাকে, তখন সেই দুর্বল রাষ্ট্রটাকে কি বলা হয়? উপনিবেশ। তাহলে এ হচ্ছে এর উপনিবেশ। তাহলে এ উপনিবেশ, এ দুর্বল, আর এ ঔপনিবেশিক শক্তি। ফাইন, বোঝা গেছে? বসো। এবারে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবী ব্যাপী এই যে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ ছিল তার কি হয়? অবসান ঘটে। মানে ভারতবর্ষ স্বাধীনতা পেয়ে যায়, পাকিস্তান স্বাধীনতা পেয়ে যায়, ওদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া প্রভৃতি বিভিন্ন দেশগুলো, মানে এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশগুলো স্বাধীনতা পেয়ে যাচ্ছে। আর স্বাধীনতা পেয়ে যাওয়ার ফলে সারা পৃথিবীব্যাপী সাম্রাজ্যবাদের অবসান ঘটছে, সাম্রাজ্যবাদের অবসান। নেক্সট পয়েন্ট হচ্ছে তৃতীয় বিশ্বের উত্থান। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সমস্ত দেশ স্বাধীনতা লাভ করেছে সেই সমস্ত দেশ এই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট, এই দুটো জোটে কোনো জোটে যোগ না দিয়ে যারা নিরপেক্ষ ছিল, অর্থাৎ আমি মার্কিন যুক্তরাষ্ট্রেও যাব না, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী জোটেও যাব না, আমি সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোটেও যাব না, আমি নিরপেক্ষ থাকবো। তাহলে আমরা হচ্ছে কি এই জোট নিরপেক্ষ বা তৃতীয় বিশ্বের দেশ বা অন্তর্ভুক্ত দেশ। আর এই জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতা ছিলেন কে? জওহরলাল নেহেরু, ভারতের প্রাইম মিনিস্টার প্রথম। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রভাব, তাহলে বোঝা গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে উদ্ভব হয়। আর নেক্সট দেখো নির্জোট বা, প্রথমে তৃতীয় বিশ্বের উত্থান হচ্ছে, নেক্সট হচ্ছে নির্জোট বা জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা। সারা পৃথিবীব্যাপী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা জোট নিরপেক্ষ নীতির উদ্ভব ঘটে। সেই জোট নিরপেক্ষ নীতিটা কি? ধরো আমার দুই দিকে দুজন আছে, আমি মাঝখানে, আমি কোনো দিকে না গিয়ে আমি একদম মাঝখানে নিউট্রাল হয়ে দাঁড়িয়ে থাকলাম। এটা হচ্ছে কি এরা দুজন মানে ডব্লিউ করছে, কিন্তু আমি কোনো ডব্লিউতে গেলাম না, আমি মাঝখানে নিরপেক্ষ থাকলাম, কারণ আমি হচ্ছে নিরপেক্ষ বা নিজ দল বলতে পারে অ্যাকচুয়ালি। ঠিক তেমনই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীব্যাপী দুটো শক্তিজোট ভাগ হয়ে গেলেও আর একটা যে শক্তিজোটের আবির্ভাব সেটা হচ্ছে এই নির্জোট বা জোট নিরপেক্ষ, যার প্রবক্তা ছিলেন কে? জওহরলাল নেহেরু। এই যে নির্জোট বা জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা করেন জওহরলাল নেহেরু। এই আন্দোলনের মুখ্য নেতা ছিলেন ভারতের প্রাইম মিনিস্টার। আর লাস্ট পয়েন্ট হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা। এবার সারা পৃথিবীব্যাপী দীর্ঘদিন ধরে ডব্লিউ হয়েছে 1939 থেকে 1945 পর্যন্ত। সারা পৃথিবীতে বহু মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেছে, অর্থনীতির অবক্ষয় হয়েছে,
শিল্প বাণিজ্য কলকারখানা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তাই তো, সাম্রাজ্যবাদের অবসান ঘটেছে, তাই তাই সারা পৃথিবীতে শান্তি স্থাপন করার জন্য বিশ্বের তাবর নেতারা একত্রিত হয়, একত্রিত হয়ে কি গঠন করে? সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। এটাকে বলা হয় ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। পরীক্ষায় তোমাদের আসে ইউএন এর ফুল ফর্ম কি, বোঝা গেছে? তাহলে আমরা আলোচনা করলাম কি আজকের ক্লাসে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রভাব সম্পর্কে। আর নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যুদ্ধাস্ত্রের প্রকৌশলগত পরিবর্তন, এই ক্লাসটা নিয়ে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।